নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা WBSSC অর WBMSC SLSTর একাদশ দ্বাদশের নতুন সিলেবাস অনুযায়ী আলোচনা করব এবং তোমরা দেখতেই পাচ্ছ পুঁইমাচা গল্প নিয়ে আজকে আমরা এসেছি। এবং একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টারে যে গল্পটি রয়েছে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে বেছে নেব এবং পুঁইমাচা গল্প বিষয়বস্তুটাকে বুঝে নেব এবং সেই বিষয়বস্তুর উপরে গল্পের উপরে নির্ভর করে তোমাদের জন্য কিছু মডেল প্রশ্নোত্তর রাখা হয়েছে, সেই বিষয়টিকেও আমরা দেখে নেব তিনটে অংশে। তাহলে প্রথম অংশে আমরা চলে যাই, যেখানে অতি আবশ্যকভাবে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবশ্যই একটু জেনে নেব। কেন? কারণ আমাদের এসএসসি যেভাবে পড়াশোনা চলছে এবং যেভাবে প্রশ্ন আসতে দেখা গেছে গত বছরে, এবং মাদ্রাসাতেও যেরকম ধরনের প্রশ্ন আসতে দেখা গেছে, আমাদের কিন্তু লেখক সম্পর্কে বা কবি সম্পর্কে, নাট্যকার সম্পর্কে, মানে সাহিত্যিক সম্পর্কে, যে জন্ম মৃত্যু, তার পরিচয়, এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। সেই জন্য আমরা এগুলোকে একদম বাদ দিতে পারবো না। আমরা একটু ধৈর্য সহকারে এই বিষয়গুলো দেখব এবং তোমরা আশা করছি যে খাতা পেন নিয়ে বসেছো, তোমরা অবশ্যই কিন্তু নোটসগুলোকে করে রাখবে। এরকম ভিডিও কিন্তু আমরা সবসময় তোমাদের জন্য এখন থেকে আনবো এবং আমরা ডেলি এই বিষয়টা প্রসেসিং শুরু করব। এবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে প্রথমেই তথ্যগুলো উঠে আসে সেটা হচ্ছে জন্ম এবং তার মৃত্যুসাল। এই বিষয়গুলোকে কিন্তু তোমরা একটা চার্ট করে রাখবে খাতার সময়। যদিও তোমরা যদি আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই এই আমাদের যতটা সম্ভব সাহিত্যের ইতিহাস থেকে লেখকদের সেই একটা চার্ট কিন্তু আমি আনবো এবং সেইগুলো থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণভাবে সেগুলোকে নোট নিয়ে রাখবো। তাহলে দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তার জন্ম 12ই সেপ্টেম্বর 1894, তাই না? 1894 এই ডেটটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস উত্তর 24 পরগনা জেলার বনগাঁর নিকট বারাকপুর গ্রামে। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার পিতার নাম কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে, ছিলেন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত। মাতা মৃণালিনী দেবী, মাতার নামও মনে রাখতে হচ্ছে। পিতামাতার 5 সন্তানের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বয়োজ্যেষ্ঠ ছিলেন, অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র ছিলেন। 1921 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। ভাগলপুরে কাজ করার সময় 1925 সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন। এই বই লেখার কাজ শেষ হয় 1928 খ্রিস্টাব্দে। এটি বিভূতিভূষণের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত রচনা, এটা আমরা সকলেই জানি। সাহিত্যিক সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এই লেখাটি পছন্দ করে বিচিত্রা পত্রিকায় প্রকাশ করলে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তাহলে এই তথ্যটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হচ্ছে যে সাহিত্যিক সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এই লেখাটি পছন্দ করে বিচিত্রা পত্রিকায় প্রকাশ করেন এবং তারপরেই তার বিপুল জনপ্রিয়তা তৈরি হয়। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় আমরা জানি পথের পাঁচালীকে চলচ্চিত্রে কনভার্ট করেছেন এবং রূপদানের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের যে সূচনা করেছিলেন, এবং এই সিনেমাটির নামও কিন্তু পথের পাঁচালী, সেটা আমরা অনেকেই দেখেছি পথের পাঁচালী। এবং অপরাজিতাও পরে যে উপন্যাসটার পার্ট ছিল সেটা নিয়েও সত্যজিৎ রায় চলচ্চিত্র তৈরি করেছেন এবং যা ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এবং উভয় উপন্যাসেই তার ব্যক্তিগত জীবনের প্রতিফলন ঘটেছে, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত জীবনের প্রতিফলন তা কিন্তু পথের পাঁচালী আর অপরাজিত উপন্যাসের মধ্যে আমরা কিন্তু দেখেছি। পথের পাঁচালী উপন্যাসটি বিভিন্ন ভারতীয় ভাষা এবং ইংরেজি ও ফরাসি সহ বিভিন্ন পাশ্চাত্য ভাষায় অনুদিত হয়েছে। তাছাড়া তার যে চাঁদের পাহাড় যে অভিযানমূলক কাহিনীটি রয়েছে সেটাও কিন্তু 2013 সালে চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জি চাঁদের পাহাড়কে বাংলা চলচ্চিত্রে রূপান্তর করেন এবং এই চলচ্চিত্র কিন্তু বাংলা চলচ্চিত্রে একটা জায়গায় যথেষ্ট খ্যাতি লাভ করেছে। এবং 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তাহলে এই তথ্যটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে যে 1951 সালে ইছামতি উপন্যাসটার জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন। এবং মৃত্যু সম্পর্কে যে তথ্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1 নভেম্বর 1950 সালে এই প্রথিতযশা সাহিত্যিক মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর এবং বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত ঘাটশিলায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। এই গেল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বিভূতিভূষণ সম্পর্কে একটা ধারণা নিজেদের মধ্যে নিয়ে রাখলাম। কারণ এখান থেকে যখন আমরা এসএসসির প্রিপারেশন নিচ্ছি, তাহলে কেন আমরা আদ্যপান্ত খুঁটিয়ে করব না, আমাদের প্রশ্ন হচ্ছে তাই। এবং তোমাদের জন্য এই তথ্যগুলো যে রাখা হয়েছে এগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে বলেই আশা করছি। যারা দেখছো তারা অবশ্যই কিন্তু নোটগুলো নিয়ে রাখবে। তাহলে চলো, পরবর্তী যে বিষয়টা আমাদের কাঙ্ক্ষিত রয়েছে সেটা হচ্ছে বিভূতিভূষণের উল্লেখযোগ্য গ্রন্থ তালিকা। যেহেতু আমরা গল্প নিয়ে আলোচনা করছি, সেই জন্য আমাদের এখানে বিভূতিভূষণের গল্প তালিকাটা রাখা হয়েছে। উপন্যাস নিয়ে কোনো রকম আলোচনা করব তখন অবশ্যই উপন্যাসের তালিকাও থাকবে। এখানে দেখো,
বিভূতিভূষণের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ তালিকার মধ্যে যে উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলো দেওয়া হয়েছে সেখানে মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল, জন্মমৃত্যু, কিন্নর দল, বেনিগির ফুলবাড়ি, নবাগত, তালনববী, উপলখণ্ড, বিধু মাস্টার, ক্ষণভঙ্গুর, অসাধারণ, মুখোশ ও মুখশ্রী, নীলগঞ্জের মাল, ফালমন সাহেব, জ্যোতিরিঙ্গন, কুশল পাহাড়ি, রূপ হলুদ, অনুসন্ধান, ছায়াছবি ইত্যাদি এবং আরও গল্প গ্রন্থ রয়েছে এবং এগুলোকে উল্লেখযোগ্য হিসেবে আমরা ধরতে পারি। এইবার পুঁইমাচা গল্পটি যেটা আমাদের পাঠ্য রয়েছে একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারের প্রথম গল্পটাই পুঁইমাচা, এবং এই পুঁইমাচা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, এই উৎস কথাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা গল্প উপন্যাসের ক্ষেত্রে। এবং আমি খুব শীঘ্রই এই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এই দুটোর যে গল্প, কবিতা, প্রবন্ধ যেগুলো আছে সেগুলো নিয়ে একটা উৎস আকারে, চার্ট আকারে তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাও সেগুলো তোমাদের প্রয়োজন আছে কিনা, আমি এগুলো নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও অবশ্যই তোমাদের জন্য বানাবো। তাহলে দেখো, পুঁইমাচা গল্পটির যে উৎস কথা সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মেঘমল্লার, এই মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে পুঁইমাচা গল্পটি নেওয়া হয়েছে। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকা 1331 বঙ্গাব্দে, অর্থাৎ এই মেঘমল্লার গল্প গ্রন্থের মধ্যে পুঁইমাচা গল্পটা অন্তর্ভুক্ত হয়েছে এবং গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকা। এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, 1331 বঙ্গাব্দে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইবার যারা পুঁইমাচা গল্পটি পড়েছো তারা তো অবশ্যই পড়েছো, তারা অবশ্যই জানো এবং তারা মক টেস্ট যেটা মডেল প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সেখানে তোমরা চেষ্টা করবে। যারা পুঁইমাচা গল্পটি এখনো পর্যন্ত পড়ে উঠতে পারোনি তাদের জন্য আমি একটা বিষয়বস্তু সংক্ষেপে গল্পের একটা জায়গা রেখেছি। দেখো, 12 পৃষ্ঠা 13 পৃষ্ঠার একটা গল্পকে 2-3 পৃষ্ঠায় আলোচনা করা খুবই মানে দুঃসাহসেরই ব্যাপার, কারণ যেহেতু আমরা বাংলা সাহিত্য নিয়ে পড়ছি আমাদের খুঁটিয়ে পড়াটাই আমাদের একমাত্র বিকল্প, এছাড়া কোনো বিকল্প নেই। আমি সবসময় তোমাদেরকে বলি টেক্সট খুঁটিয়ে পড়তে হবে, টেক্সট খুঁটিয়ে না পড়লে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না। ঠিক আছে, তবুও আমরা যেহেতু পুঁইমাচা গল্পের ক্লাস করছি সেই জন্য আমার দায়িত্ব বর্তায় তোমাদের যে গল্পটা একটু তোমাদের কাছে শুনিয়ে রাখি। দেখো, দরিদ্র সহায়বরী চাটুর্যে ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা, তার 3 মেয়ে খেন্তি, পুটি ও রাধি। মেয়েদের ঠিকমতো ভরণ পোষণ করার ক্ষমতা নেই তার, ওর কাছে চেয়ে চিনতে এনে তিনি মেয়েদের খাওয়াতে চান, কিন্তু স্ত্রী অন্নপূর্ণা এটা একেবারেই পছন্দ করেন না। স্বামীর এই স্বভাবকে তিনি কঠোর ভাষায় তিরস্কার করেন। তার একটি কথা, আমার জোটে খাবো, না জোটে খাবো না। অন্নপূর্ণা তার মেয়েদের পুজো পার্বণের সময় যে করেই হোক সাধ্যমতো খাওয়াতেন, এ ব্যাপারে তার প্রচেষ্টার কোনো কার্পণ্য কখনো দেখা যায়নি। এক্ষেত্রে সহায়রী ছিলেন একটু ভিন্ন প্রকৃতির, দায়িত্বজ্ঞানহীন। এই ব্রাহ্মণ লজ্জা শরমের মাথা খেয়ে চেয়ে না চেয়ে অপরের জিনিস বাড়িতে নিয়ে আসতেন। তার পিতৃবাৎসল্য এতই প্রবল ছিল যে স্ত্রীর তিরস্কারেও তিনি অমোদবিত হতেন না। সহায়হরির অভ্যাস ছিল মাছ ধরার, এক্ষেত্রে তিনি প্রচণ্ড উৎসাহী ছিলেন। এসব কাজে ডুবে থাকতে গিয়ে তিনি বড় মেয়ে খেন্তির বিয়ের বয়স যে কবে উত্তীর্ণ হয়ে গেছে তা তিনি টেরই পাননি। এই নিয়ে স্ত্রী অন্নপূর্ণা তাকে ভৎসনা করতে ছাড়তেন না। অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা যেন লেগেই থাকত। খেন্তির একবার বিয়ের সম্বন্ধ স্থির হয়ে ভেঙে গিয়েছিল, এ নিয়ে সামাজিক যন্ত্রণার অন্ত ছিল না। সেই সময় মেয়েদের 15তে পা দিয়েছে এবং অথচ তার বিয়ের ব্যাপারে সহায়রীর কোনো গা নেই। এই সমাজ ব্যবস্থাটা যেটা ছিল সেটা খুবই তখনকার দিনে একটা নৃশংস সমাজ ব্যবস্থা ছিল। এজন্য রাতের ঘুম চলে গেছে অন্নপূর্ণার। খেন্তির পুঁইশাক খেতে খুব ভালোবাসত খেন্তি। একবার অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্না হলে খেন্তি একাই তার অর্ধেক খেয়ে ফেলেছিল। রায়দের ফেলে দেওয়া পাকা পুঁইশাকের ডাঁটা সংগ্রহ করে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে এলে মা অন্নপূর্ণা খেন্তিকে তীব্র ভাষায় ভৎসনা করে সব ফেলে দিয়েছিলেন। পরে সেই শাকেরই কিছু অংশ রান্না হলে খেন্তি পরম তৃপ্তি সহকারে তা খেয়েছিল। পছন্দসই খাবার পেলে খেন্তি খুব খেতে পারত। একসাথে 18-19টা পিঠা সে খেয়ে ফেলত। এ নিয়ে সংসারে কোনো কথা কোনোদিন উঠত না। রায়দের ক্ষেত থেকে পাকা পুঁইশাক এনে মায়ের গালাগাল খাওয়ার পর খেন্তি কোথা থেকে একটা কুড়িয়ে পাওয়া পুঁই চারা নিয়ে এসে উঠোনের একপাশে পুঁতে দেয়। প্রতিদিন জল ঢেলে ঢেলে সে চারাটার যত্ন নেয়। বাঁশের কঞ্চি দিয়ে তার জন্য একটা মাচাও তৈরি করে খেন্তি। কিন্তু এই পুঁইশাক খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই খেন্তির বিয়ে হয়ে যায়। পাত্রটি ছিল ঊর্ধ্ব 40 বছরের। পণের টাকা বাকি থাকার কারণে খেন্তিকে আর বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি। অবশেষে বছর ঘুরতে না ঘুরতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যায়। এরপর কয়েক মাস কেটে গিয়েছে। আবার পৌষ পার্বণের দিন ঘনিয়ে আসে। সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নার ঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিলেন। পিঠে খাওয়ার পূর্ব মুহূর্তে হঠাৎ পুটির খেন্তি দিদির কথা মনে পড়ে। দিদি যে পিঠে খেতে ভালোবাসত এ কথা তারা কেউ ভোলেনি। সকলেই কিছুক্ষণ নির্বাক হয়ে বসে থাকার পর তাদের সকলের দৃষ্টি একসাথে কেমন করে উঠোনের এক কোণে সেই পুঁয়ে মাচার উপরে গিয়ে পড়ে। মেয়েটির স্মৃতি পুঁয়ের পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে কেমন ভরপুর হয়ে আছে।
বর্ষার জল ও কার্তিকের শিশির গায়ে নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো মাথা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়েছে, কিন্তু এর রচয়িতা আজ বেঁচে নেই, তাই যেন এতে কেউ হাতও দেয়নি। পুঁইমাচা গল্পে এক সহজ সরল গ্রাম্য বালিকার পুঁইপ্রীতির অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান বাৎসল্যের প্রাবল্য চিত্রেও এখানে অঙ্কিত হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি গল্পে যে প্লট নির্বাচন করা হয়েছে, সেখানে যে ট্র্যাজেডিটি আমরা লাস্টে দেখতে পাচ্ছি, পুঁই মাচা এবং পুঁই গাছকে কেন্দ্র করে একজন সন্তান বাৎসল্য বা মাতা পিতার যে ছবি, সেই ছবিটা কিন্তু পুঁইমাচা গল্পে উঠে এসেছে। খুবই সুন্দর একটি গল্প, খুবই হৃদয় বিদারক একটি গল্প এবং মনে থেকে যাওয়ার মতো একটি গল্প। বিভূতিভূষণ লিখেছেনই সেরকম আমরা জানি। এবং এই যে গল্পটা আমরা সংক্ষেপটা তোমাদের সামনে রাখলাম, এবার তোমাদের কারো কারো হয়তো মনে হতে পারে যে না, গল্পটা এবার আমাদের পড়তে হবে, এবং অবশ্যই আমাদের কম্পিটিশান যখন রয়েছে অবশ্যই পড়তে হবে। এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে মডেল প্রশ্নোত্তর তোমাদের জন্য রাখা হয় প্রত্যেকটা ক্লাসে, সেটার দিকে আমরা এগিয়ে যাব, যেখানে সম্ভাব্য মডেল প্রশ্ন হিসেবে প্রথমেই রাখা হয়েছে সহায়রীর স্ত্রীর নাম কি। সহায়রীর স্ত্রীর নাম অন্নপূর্ণা, এটা আমরা সকলেই জানি। তোমরা হয়তো মনে মনে ভাববে যে এটা তো স্যার আমরা জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে দেখো কত কাছাকাছি যে অপশানগুলো রয়েছে সেগুলো রাখা হয়েছে। অনেক সময় আমাদের তো একটা গল্প নয়, অনেকগুলো গল্প পড়তে হবে, তাই না? তাহলে সেই গল্পের যে চরিত্রগুলো সবসময় যে সবটা মনে থাকবে এমনটাও নয়। তাহলে অন্নপূর্ণা হয়তো তুমি এই সময় জানো বা আমরা জানি, কিন্তু পরীক্ষার সময় গিয়ে দেখা যাবে যে আমরা অন্নদা বা অন্নপূর্ণার মধ্যে একটা কনফিউজড হয়ে আছে। আমরা হয়তো অন্নদাটা মনে রাখতে পারবো, তারপরেরটা হয়তো কারো কারো মনে থাকবে না। সেই জন্য এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে যে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এসএসসিতে বা মাদ্রাসাতে আসতে পারে, তাই না? এসেছেও তোমরা, এটা প্রমাণ রয়েছে। এরকম ধরনের প্রশ্ন এসেছে, সেই জন্য আমি এরকম একটা প্রশ্ন তোমাদের সামনে রাখছি। এবার 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল, শীতকালের কথা রয়েছে, কারণ পৌষ সংক্রান্তি পিঠে খাওয়ার কথা, নারকেল তেল মাখা, এই সমস্ত দিয়ে বোঝাই যাচ্ছে, তাই না? 3 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা কি তেল চুলে মাখছিলেন? অন্নপূর্ণা নারিকেল তেল, সরিষা তেল, বাদাম তেল, ত্রিগুণ তেল। আমি একটু আগেই বললাম নারকেল তেলের কথা, সঠিক উত্তর নারকেল তেল। 4 নম্বর প্রশ্ন, সহায়হরি সারাদিন যেভাবে কাটায়, মাছ ধরে রস খেয়ে, মাছ ধরে আর রস খেয়ে, টোটো করে। এবার মাছ ধরে আর রস খেয়ে সে সহায়হরি সারাদিন দিন কাটায়, কারণ মাছ ধরা তার শখের মধ্যে পড়ে। এবং প্রথমেই আমরা দেখলাম গল্পের শুরুতে, যার তোমরা যদি গল্প পড়ো, গল্পের শুরুতেই দেখবে যে রস নিয়ে আসার একটা কথা বলা হচ্ছে সহায়হরি, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে? চৌধুরী বাড়ি। 6 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার মতে স্বামী সহায়হরি ঘোরেন কোথায়? বুনোপাড়ায়, কাহার পাড়ায়, বেদে পাড়ায়, বাগদি দুলে পাড়ায়। সঠিক উত্তর বাগদি দুলে পাড়ায়। 7 নম্বর, সহায়হরিকে এক ঘরে করতে চেয়েছিলেন কে? কালীময় ঠাকুর, বাণীময় ঠাকুর, মধুময় ঠাকুর, হরিময় ঠাকুর। সঠিক উত্তর কালীময় ঠাকুর। 8 নম্বর প্রশ্নে চলে যাই। বিয়ের যত মাসের মাথায় খেন্তি মারা যায়? 10 মাস, 8 মাস, 9 মাস, 11 মাস। সঠিক উত্তর 10 মাস। 9 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল যে মাসে? বৈশাখ মাসে, আষাঢ় মাসে, আশ্বিন মাসে, অগ্রহায়ণ মাসে। দেখো এই যে মাস, কাল, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলোকে কিন্তু নোট নিয়ে রাখতে হবে, এবং অবশ্যই এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। খেন্তির বিয়ের বাড়িতে চলে আসা, মারা যাওয়ার মাস, কী রোগে মারা গিয়েছিল, এগুলো নিয়ে সব নিয়েই প্রশ্ন আছে, তোমরা দেখতে পাবে। এগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ? আমি মাঝে মাঝে তোমাদের এই জন্য একটু স্মরণ করিয়ে দিই। 10 নম্বর, বিয়ের সময় খেন্তির বয়স কত হয়েছে? 15 বছর, 14 বছর, 18 বছর, উপরের কোনোটিই নয়, 15 বছর। 11 নম্বর প্রশ্ন, খেন্তি বিবাহ স্থির হওয়া পাত্রের বয়স ছিল, আমরা বিষয়বস্তুর মধ্যে কিন্তু সেই জিনিসটা জানি, 40 বছর। যদিও 40 ঊর্ধ্ব, এখানে যেহেতু অপশান যেরকম আছে আমার উত্তরও সেরকম হবে, ঠিক আছে? এখানে যদি 40 ঊর্ধ্ব হতো, 40 বছর থাকা সত্ত্বেও যদি 40 ঊর্ধ্ব হতো, তাহলে আমাদের 40 ঊর্ধ্বতেই টিকমার্কটা দিতে হতো, ঠিক আছে? যেমন প্রশ্ন হবে, যেমন বিকল্পে থাকবে, তেমন করে আমার অ্যান্সারটা করতে হবে। এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কিছু নেই যে স্যার 40 বছর আপনি বলছেন, ওখানে বিকল্পতে তো ঊর্ধ্ব 40 আছে, 40 ঊর্ধ্ব আছে। হ্যাঁ, সেটাকে এখান থেকে 40 বছর, এখানে দেখো ঊর্ধ্ব 40 কোনো অপশান আছে কি? 40ই আছে, তার মানে 40ই হবে, ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন, খেন্তি মারা গিয়েছিল কোন মাসে? ফাল্গুন মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, কার্তিক মাসে। মারা গিয়েছিল ফাল্গুন মাসে। 13 নম্বর প্রশ্ন, খেন্তির যে রোগ হয়েছিল, বসন্ত, কলেরা, ম্যালেরিয়া, প্লেগ। খেন্তির রোগ হয়েছিল বসন্ত রোগ। 14 নম্বর প্রশ্ন, রোগগ্রস্ত খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা রেখে এসেছিল কোথায়? কালীঘাটে, ব্যারাকপুরে, বারাসাতে, কঙ্কালীতলায়। সঠিক উত্তর কালীঘাটে। 15 নম্বর প্রশ্ন, খেন্তির শ্বশুরবাড়ির কাছে সহায়হরির ধার ছিল 250 টাকা, 300 টাকা, 200 টাকা, 170 টাকা। সঠিক উত্তর 250 টাকা। 16 নম্বর প্রশ্ন, সহায়হরি
শ্বশুরবাড়িতে গিয়েছিল যে মাসে? পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। দেখো কতগুলো মাস আছে, সেই মাসগুলো কিন্তু আমাদের ঠিকঠাক করে মনে রাখতে হবে। সঠিক উত্তর পৌষ মাসে। 17 নম্বর প্রশ্ন, নীলকুঠির আমলে যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে? পরমেশ্বর চাটুর্যে, ধীরেন্দ্র বাড়ুজ্যে, পরাণনাথ মুখুজ্জে, গোষ্ঠ চক্রবর্তী। সঠিক উত্তর পরমেশ্বর চাটুর্যে। 18 নম্বর প্রশ্ন, আগুনের ঘাড়ে না গিয়ে বসলে কি আগুন পোহানো হয় না? যাকে বলা হয়েছে। এবার এই আগুনের ঘাড়ে তার মানে কি, এটা একটা উক্তি, সেই উক্তি দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে এবং আমাদের সেক্ষেত্রে আমাদের কিন্তু খুঁটিয়ে যদি না পড়ি তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে বসে আমরা হয়তো এমন সময় দেখা গেল যে আমরা লাইনটা কোথা থেকে, কোন গল্প থেকে এসে বা কোন কবিতা থেকে এসে বুঝতেই পারলাম না, ধরতেই পারলাম না, তাহলে আমরা সঠিক উত্তরটা করবো কি, তাই না? সেই জন্য গল্প খুঁটিয়ে পড়ার কিন্তু প্রয়োজন রয়েছে। আমি বারবার করে বলি, আগামীতেও বলবো, অবশ্যই তোমরা কিন্তু করবে এবং এই জায়গাগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে, যাকে বলা হয়েছে? খেন্তি, রাধিকে, পুটি, সহায়হরি। ঠিক আছে, রাধিকে। 19 নম্বর প্রশ্ন, খেন্তির বসন্ত হয়েছিল যে মাসে? ফাল্গুন, চৈত্র, আশ্বিন, ভাদ্র। ফাল্গুন মাসে। 20 নম্বর প্রশ্ন, যে উপন্যাসের জন্য বিভূতিভূষণ রবীন্দ্র পুরস্কার পান? আমরা একটু আগেই পড়লাম, ইছামতি উপন্যাসের জন্য মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছেন 1951 সালে, তাই না? 21 নম্বর প্রশ্ন, পুইমাচা গল্পটি যে হাতে লেখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? পুইমাচা গল্পটি যে হাতে লেখা পত্রিকায়, তার মানে হাতে লেখা, মুদ্রণ নয়, হাতে লেখা পত্রিকায়। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞপ্তি রয়েছে। সেটা হলো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে পোস্টার, আমাদের 1 জুন 2024 থেকে আমরা এসএসসি এবং এমএসসি এসএলএসটির কোর্স শুরু করছি। যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোর্সের প্রয়োজন রয়েছে, কারণ পরীক্ষা কিন্তু হবেই এবং পুজোর আগে আগে বা পরে পরে কিন্তু নোটিফিকেশন হবে, আমাদের প্রস্তুতিটা কিন্তু এখন থেকেই নিতে হবে। কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে চাকরি সবাই চলে গেছে, এবার পরীক্ষা হলে পরে কিন্তু এমনভাবে হবে, কম্পিটিশন লেভেল কিন্তু প্রচণ্ড টাফ হবে। সেই জন্য জুন থেকেই আমরা শুরু করতে চাইছি। যদি তোমাদের কারো মনে হয় যে তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে চাইছো, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা 1 জুন থেকেই আমাদের এসএসসির ব্যাচ কিন্তু শুরু করব। ঠিক আছে, ভাবতে থাকলে পিছিয়ে পড়তে হবে। সেই জন্য যোগাযোগের মাধ্যমে, যেহেতু আমাদের সাথে একটা বন্ডিং রয়েছে ইউটিউবের মাধ্যমে, তোমরা সবাই এই চ্যানেলকে ভালোবাসা দিচ্ছ, রয়েছো, আমার সঙ্গে একটা যোগাযোগ তৈরি হচ্ছে, আমি সেই জায়গা থেকেই তোমাদেরকে বলছি যে যদি ভাবতে থাকো তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। ঠিক আছে, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করো, পোস্টারের নম্বর দেওয়া আছে, আমি স্ক্রোলও করে দেবো। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু ভর্তির প্রসিডিওরগুলো জানতে পারো। আমরা একসঙ্গে শুরু করব এবং একসঙ্গেই সফল হব বলেই আমাদের বিশ্বাস। তাহলে দেখো, শেষ করছি আজকের প্রশ্ন, যে পুইমাচা গল্পটি যে হাতে লেখা পত্রিকা দিয়ে শেষ হয়েছিল সেটা হচ্ছে অবসারিকা। এই অবসারিকা পত্রিকায় পুইমাচা গল্পটি প্রথম হাতে লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, যদি এরকমই ভিডিও তোমরা পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো। কারণ অনেকেই আমি দেখি যে তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো কিছু তোমাদের ক্ষতি নেই, বরং আমার একটা উৎসাহ বাড়ে। ঠিক আছে, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানাও আমাকে যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আমি কিন্তু পরবর্তী তোমাদের জন্য এরকম ভিডিও আনার জন্য উৎসাহ প্রকাশ করব। অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে আমরা এই কোর্সের মধ্যে রয়েছি। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই কোনো আলোচনা নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ পরিশ্রমে থেকো, পড়াশোনায় থেকো, লক্ষ্যে থেকো। ধন্যবাদ।